সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি মুক্তাদির রশিদ রোমিও, সাংবাদিক। রোমিও ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমরা খুবই ক্যাজুয়ালি এই আলাপটা এগিয়ে নিই। রাজনীতির জটিল বিষয়গুলো আমরা আলোচনা করি, ভেতরের কোনো গল্প থাকলে সেগুলো শুনি, নিজের কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার আপনিও করবেন, আমিও করব। তো আলোচনা এখন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তিনি রাজস্বিকভাবে দেশের মাটিতে 17 বছর 3 মাস পরে পা দিয়েছেন এবং তার এই দেশে ফেরা নিয়ে রাজনীতির অঙ্গনে নানা রকম আলোচনা আছে। বিএনপি বলছে তার ফেরার ফলে রাজনীতিতে একটি আশার সঞ্চার করেছে। আপনার কাছে কি মনে হয়, রাজনীতির বাক কি বদলে যাচ্ছে তার এই ফেরাতে? অবশ্যই তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি নাম এবং তারেক রহমানের নামটার সঙ্গে শুধুমাত্র তারেক রহমান ইটসেলফ না, ওনার পার্টি, তার স্যাক্রিফাইস, পার্সোনাল লাইফে তার অ্যাক্টিভিটিস এবং সর্বোপরি উনি যাদের সন্তান তাদের একটা বড় ভূমিকা রয়েছে। ওনার রাজনীতির যে প্রেক্ষাপটে উনি দেশ ছেড়েছিলেন সেটি আমার মনে আছে, কারণ তখন আমি স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়তে তখন পড়ছিলাম এবং আমার তখন ওনার যে স্যাক্রিফাইসটা দেখে আমার মনে হয়েছিল, কারণ ওনার বাবার তো একটা স্যাক্রিফাইস আছে, ওনার মায়ের একটা স্যাক্রিফাইস আছে এই দেশের জন্য। ওনার স্যাক্রিফাইসটা আসলে কোথায় ছিল? ওনার স্যাক্রিফাইসটা কি শুধু বাবা মার মধ্যে? কিন্তু ওনার নিজের পলিটিক্যাল স্যাক্রিফাইসটা ছিল যে উনি এইখানে দীর্ঘদিন উনি থাকতে পারছেন না নিজের দেশে। আমি জানি না আপনার কখনো এরকম পরিস্থিতি হয়েছে কিনা, মানে দেশকে ছেড়ে যেতে। আমার এখনও বাংলাদেশ থেকে আমি যখন কোনো দেশে যাই, আমারও দেশের ইমিগ্রেশন পার হলে আমার একটা নার্ভাসনেস কাজ করে, আর সেখানে ওনাকে হি ওয়াজ অলমোস্ট ফোর্স টু লিভ দিস কান্ট্রি। তো এই যে একটা বড় ত্যাগ তাকে করতে হয়েছে রাজনৈতিক ডামাডোলে, তারপরে উনি একটা সময় 17 বছরের বেশি সময়ের পরে উনি দেশে এসেছেন এবং হি ওয়াজ ভেরি কানেক্টেড। উনি একটু সুস্থ হয়ে যাওয়ার পর থেকেই উনি ওনার মানুষগুলোকে আস্তে 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 গোছানোর চেষ্টা করেছেন 1 দশকেরও বেশি সময় ধরে। এবং ওনার ওই পার্সোনাল গল্পগুলো আমি ওনার কাছের মানুষদের কাছে সবসময় শুনতাম যে উনি কীভাবে করছেন, এই টাইমে উনি কী করছেন। প্রত্যেকটা গল্পই মনে করেন রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আপনি যদি তার ফিরে আসাটা দেখেন, মানুষ যেভাবে দেখেছে, বাংলাদেশের গণমাধ্যম যেভাবে তা প্রচার করেছে এবং মানুষের যে উচ্ছ্বাস ছিল, এটা আনপ্রেসিডেন্টেড। এইটা স্মরণকালের ইতিহাসে তো আমরা এরকম দেখিনি। দ্বিতীয় হচ্ছে যে উনি আসার পরে বাংলাদেশের রাজনীতিতে একটা অফকোর্স একটা ভ্যাকিউম ছিল, যেটা প্রেস সচিব বলেছেন, আমিও তার সঙ্গে একমত, যে একটা ভ্যাকিউম ছিল, সেই ভ্যাকিউমটা ফিল আপ হয়েছে। এবং তার যে ক্রেজটা আসলে কি? তার ক্রেজটা হচ্ছে তার নেতাকর্মীকে দীর্ঘদিন শুনতে হয়েছে তোমার নেতা আইব না, হ্যাঁ, তোমার নেতা আইব না। তো এই জিনিসটা সে দেখছে যে তার নেতা, এবং কালকে যদি আপনি যারা গিয়েছি আমরা দেখেছি যে তাকে এক নজর দেখার জন্য কিভাবে তারা মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, এক নজর দেখবে। এইটা মানে আনবিলিভেবল। আই হ্যাভেন্ট সিন সাচ ইন মাই মানে এই 20 বছরের কাছাকাছি সাংবাদিকতা আমি কখনো এরকম কারোর জন্য এরকম দেখিনি। তিনি যখন ফিরলেন এবং গণমাধ্যমগুলো যেভাবে কাভারেজ দিয়েছে স্বদেশ প্রত্যাবর্তনের তারেক রহমানের, অনেকে বলছেন যে গণমাধ্যম তাদের নিরপেক্ষতার যে জায়গাটা সেখান থেকে অনেকটা সরে এসেছিল। মানে এই ধরনের ঘটনায় একজন সাংবাদিক কি কখনো নিরপেক্ষ জায়গায় থাকতে পারে, বা থাকাটা মানে কোন লেভেলে গেলে নিরপেক্ষ থাকা যাবে, কোন লেভেলে গেলে নিরপেক্ষ থাকা যাবে না? একটা কথা আমি যেটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে কোন পত্রিকা কোনভাবে করবে এটা তার একেবারে এডিটোরিয়াল ডিসিশন। আমি যদি বলি যে আমার নেতা এসেছেন, আমি যদি সেটা দৈনিক দিনকাল হয় এবং আমি যদি বলি যে আমার নেতা এসেছেন, এটা আমার চয়েস, ঠিক আছে? এটা এডিটর ডিসিশন নিবে। যেমন ধরেন আপনি একটু ব্যাকে যদি যান, যে যখন একজন যুদ্ধাপরাধীকে ফাঁসি দেওয়া হলো, সংগ্রাম পত্রিকাতে বলা হলো যে শহীদ অমুকের ফাঁসি হয়েছে। তো এইটা তো তার এডিটোরিয়াল পলিসি ছিল, তাই না? উনি ওনার কাছে শহীদ, আমার কাছে যুদ্ধাপরাধী, কিন্তু পাঠক তার রুচি দিয়ে বুঝে নিবে যে ভাই এটা তার চয়েস, এটা আমার চয়েস। আমাদের সোসাইটি তো এখনও ওইভাবে প্রিপেয়ার্ড হয়নি। সো আপনি যাকে ভালো বলছেন সেই ভালো, আর আমি যাকে ভালো বলছি সেই ভালো, এই মানসিকতা থেকে আসলে আমরা দূরে যেতে পারিনি। তবে হ্যাঁ,
যে সমস্ত মিডিয়া তারেক রহমানকে আগে ভিলেন বানানোর জন্য আপাতমস্তক ট্রাই করেছে এবং ২৪ ঘন্টা সে চেষ্টা করেছে, তাদের ভেতরে এক ধরনের কম্পেনসেশনের মেন্টালিটি আমি চোখে পড়েছে খুবই বেশি মাত্রায়। আমার কাছে মনে হয় যে এইগুলো আসলে বাড়াবাড়ি, এবং তারেক রহমান আই ডোন্ট থিঙ্ক যে হি লাইকস ইট। হ্যাঁ, উনি যে লাইক করেন না তার একটা এক্সাম্পল হচ্ছে যে উনি চেয়ার যে চেঞ্জ করেছেন, এইটা মিন করে যে উনি চান না এই গ্লোরিফাই করা। এবং উনি এসে দেখেন উনি যে আসছেন এর ভিতরে কোনো শো আপ আমার কাছে চোখে পড়েনি। এখন আপনি কেন মিডিয়া হয়ে সেই শো আপটা করতে যাচ্ছেন? আপনার কিসের মানে সেই দায়বদ্ধতা? আমার মনে আছে যে একটা পত্রিকা ছিল বাংলাদেশে, খুবই প্রভাবশালী পত্রিকা, তারা শেখ হাসিনাকে রেগুলার ব্যাশিং করতো একটা সময়, তত্ত্বাবধায়কের সময়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক। যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, তারা বিশাল ছবি ছাপাই দিল এক পেজ ভরে সেই পত্রিকার ফ্রন্ট পেজে শেখ মুজিবুর রহমানের। তো আমার কথা হচ্ছে যে কেন তুমি অবজেক্টিভ রিপোর্টিং করবে না, আর কেনই তুমি ফুল পেজ ছবি দিবে? আবার দেখেন, গণজাগরণ মঞ্চকে নিয়ে এখন অনেক বিতর্ক আছে এবং আমরা জানি এটা স্টেট স্পন্সর একটা মেকানিজম ছিল। আমরা দেখেছি ওই ২০১৩ সালে অনেক পত্রিকা ফুল পেজ গণজাগরণ মঞ্চের ছবি ছেপেছে। এইগুলো না এক ধরনের বাড়াবাড়ি। আপনার একটা এডিটোরিয়াল জাজমেন্ট থাকবে যে আমি এই কাভারেজটুকু কতটুকু দিব এবং এটা দেয়াটা ঠিক আছে কিনা। তো আমরা যারা ২০১৩ সালের গণজাগরণ দেখেছি, এবং আমরা কিন্তু যখনই শাহবাগে একটা জুডিশিয়ারিকে চাপ দেওয়ার কোনো মানে প্রক্রিয়া হয়, তখনই আমি শঙ্কিত হয়ে যাই যে আমরা কি আরেকটা শাহবাগ দেখব কিনা। আচ্ছা, এইটা একটা ভয় থাকে। তো অনেক মিডিয়ার ভেতরে আমরা দেখেছি যে বাড়াবাড়ি রকম ছিল। উনি আসছেন, অবশ্যই এটা একটা পলিটিক্যালি ভেরি সিগনিফিক্যান্ট একটা ইনসিডেন্ট, এবং সত্যিকার অর্থে বাংলাদেশের প্রচুর মানুষ, এবং আপনি দেখেছেন যে আন্তর্জাতিক মিডিয়াতে কীভাবে রিপোর্ট হয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই ঠিক আছে। কিন্তু আপনি যদি এটাকে এক্সাজারেট করা শুরু করেন, হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা বাড়াবাড়ি। এবং এইটা বাড়াবাড়িটা আমি কেন বলছি, আমি যখন শেখ হাসিনার গণভবনে গেলাম, মানে ধ্বংসস্তূপের পরে, সেই ধ্বংসস্তূপে যেয়ে দেখি যে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে নিয়ে স্তুতি আর স্তুতিতে ভরা পত্রিকা পড়ে আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু কোনো ভ্যালু অ্যাড করে না। তিনি ফিরলেন। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি দেশে বিরাজ করছিল তিনি আসার আগে বা এখনও যেটি অবশিষ্ট রয়েছে, এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, নানা বিষয়গুলোই তো আমাদেরকে সামনে নিয়ে এগোতে হবে। তারেক রহমানের সামনে এখন চ্যালেঞ্জগুলো কি কি মোটা দাগে? ওনার সামনে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ। ওনার জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে তার দলের বেয়াড়া নেতৃত্বকে, যে সমস্ত নেতাগুলো এখনও উল্টাপাল্টা করে বেড়াচ্ছে এবং মানুষকে ডিস্টার্ব করছে, তাদেরকে সামলানো। এটা একদম মানে এটা একদম কমনীয়। অনেকে তার সামনে খুবই মানে উনি তো অনেক ডেডিকেটেড একজন নেতা ওনার দলের জন্য, তো এইটার সুযোগ নিয়ে অনেকেই অনেক ধরনের বেয়াড়াপানা করছে। এইটাকে ওনাকে কন্ট্রোল করতেই হবে এবং এটা শক্ত হাতে করতে হবে, এবং এটার জন্য উনি যদি এটা না করতে পারেন তাহলে এটা ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় হচ্ছে যে ওনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে। ইমোশন বলতে হচ্ছে যে উনি একটা লোক স্যাক্রিফাইস করেছে দেখে যে সে তার সব অন্যায়কেও উনি জাস্টিফাই করবেন, এই জায়গা থেকে ওনাকে সরে আসতে হবে। থার্ড হচ্ছে ওনার যে সিনিয়র নেতা এবং ইয়াং লিডারশিপ, এদের ভেতরে সংমিশ্রণের একটা সংকট আছে। উনি এখনও এটা ওইভাবে করতে পারছেন না বলে আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ যারা খুব সিনিয়র, তাদের যে পলিসি মানে তাদের যে এক্সপেরিয়েন্স এবং নতুনদের যে ইনোভেশন, তার একটা কম্বিনেশন প্রয়োজন আছে। এখন অনেক সময় হয় যে ধরেন নতুন একটা নেতা আসলো, সে তার বিভিন্ন ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে প্রুভ করার চেষ্টা করতে পারে। আপনাকে ওইটা গ্রহণ করতে ওই যে এক্সপিরিয়েন্স যে মানুষটা আছে তার সম্মতিটাও প্রয়োজন আছে। এই কম্বিনেশনটা মানে হি হ্যাজ টু বি ভেরি গুড ম্যানেজার। উনি যদি ম্যানেজার না হয়ে উনি কেবলমাত্র ম্যানেজার মানে কি, সে সবাইকে ম্যানেজ করে একটা টিমকে লিড করবে। হি হ্যাজ টু বি লাইক দ্যাট। ক্যাপ্টেন হওয়া অনেক সময় ভুল হয়। তাহলে ক্যাপ্টেন যদি হতোই তাহলে দেখতেন যে ক্রিকেট টিমে কোনো ম্যানেজার থাকতো না। তো ম্যানেজার ওর থাকে যে সে পুরোটা ম্যানেজ করে। তো হি হ্যাজ টু বি দ্য ম্যানেজার। এবং এই ম্যানেজার হওয়াটা গুরুত্বপূর্ণ এই কারণে, উনি যদি এই ম্যানেজমেন্টটা না করতে পারেন, ভবিষ্যতে যদি নির্বাচিত হয়ে জনগণের ভোটে এবং রাষ্ট্রীয় ম্যান্ডেট নিয়ে উনি যদি সরকার গঠন করেন, তখন তিনি আরও বিপদে পড়বেন। তার একটা পরিকল্পনার কথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
তিনি গণসংবর্ধনা মঞ্চে তিনি মার্টিন লুথার কিংয়ের যে একটি আই হ্যাভ এ ড্রিম, সেটাকেই তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। তার প্ল্যানটা আসলে কি মনে হয়েছে আপনার কাছে? দেখুন, ওনার কথাটা আমি একটু ডিফারেন্টভাবে ট্রান্সক্রিপ্ট করি। উনি দুইটা কথা খুব চমৎকার বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা সেইটাকে উনি ট্রান্সক্রাইব করেন। বাংলাদেশে আসলে প্রধান সংকটটা কি? বাংলাদেশের প্রধান সংকটটা হচ্ছে ইনসাফের অভাব। হুম। আমি এই কথাটা কেন বলছি? ইনসাফের অভাব হচ্ছে যে তারেক রহমানের সাথে বাংলা একটু ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আপনার জন্য বুঝতে বা দর্শকদের বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের রাজনীতির সাথে চিলির রাজনীতির অনেক মিল আছে। হুম। পিনেশে যখন ব্রুটালিটি করেছিল তখন মিশেল ব্যাশেলেটের বাবাকে হত্যা করা হয়েছিল এবং তারা ওখান থেকে পালিয়ে জার্মানিতে চলে যান। সেখান থেকে ফেরত আসেন এবং একসময় চিলির রাষ্ট্র ক্ষমতায় যান মিশেল ব্যাশেলেট। আমরা ধরে নিচ্ছি যে অনেকটাই তার সঙ্গে মিল আছে তারেক রহমানের, কারণ এই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রের ভিতরে তার বাবাকে হত্যা করা হয়েছে এবং খুব ব্রুটালি এটা করা হয়েছে এবং পরবর্তীতে ওনার মা ক্ষমতায় এসেছেন এবং উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারেন যদি জনগণ ম্যান্ডেট দেয়। তাহলে ওই যে পিনোশের যে কষ্টটা পেয়েছিল মিশেল ব্যাশেলেট, উনি কি এসে পিনোশের মতো প্রতিশোধ পরায়ণ হয়েছে কিনা? ওটা হননি। আমরা মনে করি যে তারেক রহমান যদি ওই প্রতিশোধকে না ফেরত আনেন, যে কাজটি শেখ হাসিনা করেছেন, যে উনি সবসময় যখনই ওনার সব কিছুর ভেতরে উনি ওই প্রতিশোধের স্পৃহাটা রেখেছেন, এতে মানুষজন তাকে নিয়ে সামনে এগোতে পারে না। এটা একটা খুব ক্ষতিকর। তারেক রহমানের ব্যাপারে আমার এইখানে একটু আশাবাদী, কারণ আমি আগস্ট 2024 একটা রিপোর্ট করতে গেলাম। সেটা হচ্ছে যে তারেক রহমানকে যারা নির্যাতন করেছিলেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের উপর একটা রিপোর্ট করব। আচ্ছা। তো রিপোর্ট করার জন্য স্বভাবতই আমি মানুষগুলোকে আইডেন্টিফাই করলাম, সেই কর্মকর্তাগুলো যারা তাকে নির্যাতন করেছিলেন, এবং আমি তার খুব কাছের একজনকে বললাম যে উনাকে জাস্ট এটা এন্ডোর্স করতে বলেন যে এই মানুষগুলোকে উনি মনে রাখতে পেরেছেন কিনা। কারণ আমাকে তো কয়েকজন সোর্স আমাকে দিচ্ছেন এগুলো। উনাকে দিয়ে ওনার উত্তরটা ছিল, ওনার যে কাছের মানুষরা, ওনার উত্তরটা ছিল যে হি ওয়ান্টস টু লুক ফরওয়ার্ড, হি ডাজন্ট ওয়ান্ট টু সি লুক ব্যাক। উনি পেছনে যেতে চান না এবং এই প্রতিশোধ স্পৃহা ওনার ভিতরে নাই। এইটা আমাকে আমি কি ভাবলাম যে উনি কি আসলে আমাকে এটা বোকা বানাবে, আমাকে খুশি করার জন্য এটা বললেন কি না। তো আমি একটু কিন্তু খুবই ছিলাম যে আসলে, কিন্তু যেদিন জেনারেল রুমিকে উনি সরি বললেন যে আমি সরি, আমি ওই দিন আপনার সঙ্গে এরকম একটা ব্যবহার করেছিলাম যেটা আমার ঠিক হয়নি, তখন আমার কাছে মনে হলো যে সম্ভবত ওনার ভিতরে একটা সিরিয়াস রিয়েলাইজেশন হয়েছে যে আমার দেশকে এগিয়ে নিতে পেছনের ব্যাড মেমোরিজগুলো না, গুড মেমোরিজ নিয়ে আগাতে হবে। যে আমি যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই, অবশ্যই ওই প্রতিহিংসা পরায়ণ মানসিকতা আমাকে কখনোই আগাতে দিবে না। এবং দেখেন যে স্পিচ উনি দিয়েছেন, একটা জায়গায়ও কোনো ঘৃণা নাই। প্রত্যেকটা জায়গায় ওনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, জনগণের সাথে কথা বলা এবং সব ধর্ম মত নির্বিশেষে মানুষকে নিয়ে কিভাবে আমরা একটা ওয়ে ফরওয়ার্ড সেদিকে যাচ্ছি। এটা পাশাপাশি উনি কথাটা বলেছেন যে শান্তি শান্তি শান্তি। শুনতে অনেকটা মনে হবে সেই বৌদ্ধ ধর্মে টেলিভিশনে বিটিভিতে আগে বলতো ওম শান্তি ওম শান্তি। ইটস ট্রু যে একদম বাংলাদেশে এখন শান্তি অর্জন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নাই। আমাদের যে 2024 সালে জুলাই আগস্টে আমাদের যে মানুষগুলো নিহত হয়েছেন, এরা বাংলাদেশের সন্তান। পুলিশেরও যে মারা গেছে সেও বাংলাদেশের। এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি বাংলাদেশকে কেবলই পেছনের দিকে ঠেলে দিবে এবং আমি ভয় পাই একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে, যেটা অনেক দেশ উপকৃত হবে, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। একটু জামাত এনসিপির নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, যে এনসিপির সাথে জামাতের আসন সমঝোতা অনেক দূর এগিয়েছে এবং এমনও হতে পারে যে এনসিপি জামাতের সঙ্গে আসন সমঝোতা করতেও পারে। এটিকে আপনি কিভাবে দেখেন? নির্বাচনের আগে কে কোন দলের সাথে যাবে এটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি কিভাবে দেখেন? দেখেন, এনসিপির ব্যর্থতা হলো যে এনসিপির কোনো নিজস্ব আইডিওলজি নাই। এনসিপির কিছু মানুষ, ওরা
অনেকটা বিজেপির ঘরানায় ওরা ভেবেছিল যে ওরা একটা দল করবে, তারপরে ওদের একটা হিউজ পপুলার ম্যান্ডেট আসবে এবং তার ভিত্তিতে ওরা রাজনীতি আগাবে। ওদের নেতাদের খুবই উচ্চাশা ছিল অনেকের, এবং ওরা ভেবেছিল যে বাংলাদেশে তারা ওই যে বললাম না, চিলির মতো করে ওরা সরকার গঠন করবে। কিন্তু বাংলাদেশ এবং চিলির ভিতরে অনেক পার্থক্য আছে, যেটা ওরা মাথায় রাখেনি। ফলে যেটা হয়েছে যে এদের যেহেতু আদর্শিক কোনো অবস্থান নাই, একটা পর্যায়ে মানুষ হতাশ হতে শুরু করেছে, এবং হতাশ হওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে যে অর্থনৈতিক অন্যায্যতা বা অর্থনৈতিক অস্বচ্ছতার অভিযোগ এসেছে, সেই জায়গাটা না ওনাদের জন্য খুব কষ্টের। এবং এর ফলে যেটা হয়েছে, তাদেরকে আপনি হাদির একটা বক্তব্য শুনবেন যে রাজনীতি কি 5 দিনের, 50 বছরের রাজনীতি। ওসমান হাদি এই কথাটা ধরতে পারছিল, এই জন্য দেখবেন যে ওসমান হাদি নিজের মতো একটা আইডেন্টিটি তৈরি করে রেখে গেছে, যেই কাজটা ফুল নাহিদের টিমও করতে পারেনি। এখন ওসমান হাদি মারা গেছেন, কিন্তু তারপরেও দেখবেন যে শত শত মানুষ তার জন্য কাঁদতেছে প্রতিদিন, কিন্তু নাহিদদের যেরকম আওয়াজ তারা তুলেছিল সেই জায়গায় তারা ধরে রাখতে পারেনি, দেখে ওসমান হাদিদের তৈরি হয়েছে। ওসমান হাদিরা আসছে এই কারণেই যে নাহিদরা ব্যর্থ হয়েছে। নাহিদরা ব্যর্থ হয়েছে আরও একটা কারণে, যে তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক নাই। সে এই মুহূর্তে সে জামাতের সাথে চলে যাচ্ছে, এই মুহূর্তে সে বিএনপির সাথে, একদিন যে জামাতকে গালি দেয়, একদিন সে বিএনপিকে গালি দেয়। বাংলাদেশের মানুষ এইভাবে দেখে অভ্যস্ত না যে আপনি ভাই যেটা বলতেছেন আপনি সেটা বলেন, এক কথার দিকে যান। মানে বাংলাদেশের মানুষ নিজে যতই খারাপ হোক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে সোজা পথে চলার চেষ্টা করে। তাকে যদি আপনি সোজা পথ দেখাই দেন, সে সোজা পথে চলবে। এবং এই জন্য দেখবেন যে মেট্রো রেলে যে আপনি সিস্টেমটা ডেভেলপ করে দিয়েছেন, মানুষজন সবাই ফলো করতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে এর বাইরে এসে যাবে না। সে এবং মেট্রোতে কিউ হয়ে যায়, একটা আপনার পরে আমি যাব, অটোমেটিক্যালি তাও কিউ করতেছে। এই জিনিসটা না এনসিপি ধরতে পারে নাই। এনসিপি মনে করছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, কাছাকাছি মানুষগুলোরে তারা বানাইছে, কিন্তু তাদের পেছনে যে অন্য লোক থাকতে পারে, তাদেরকে যে জামাত খেয়ে দিতে পারে, সেটা তারা বুঝতে পারে। এখন যেটা কাজ তারা করতেছে, কারণ তাদেরকে বিএনপি আর বিশ্বাস করে না। আচ্ছা, বিএনপির কাছে তারা ধরেন সেই 30টা থেকে শুরু করে নামতে 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 এখন 10টা এসে ঠেকছে, 10টা সিট দিলেই আমরা খুশি। বিএনপি হয়তো 1টা 2টাতে তাদের সাথে বার্গেনিং করবে। ওই যে মাছের বাজারে রাত্রেবেলায় পচা মাছ, আপনি যখন সকালবেলায় মাছ থাকে এটার দাম কিন্তু খুব উঠে, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় মাছ বিক্রেতা তার অবস্থা খারাপ হয়ে যায়। সে তখন ভাই বলে যে ভাই আপনি যা দেবেন আমি নিব। এখন এনসিপির অবস্থা হচ্ছে যে ভাই যদি 3টা সিট দেন কনফার্ম, তাইলেও আমি খুশি। আমার নাহিদ, মাহফুজ আর আসিফ, এই 3টারে আপনি কনফার্ম করে দেন, আর কোনো রকম যদি সম্ভব হয় হাসনাতকে, এর বাইরে আমার কিছু লাগবে না। এইটা ওদের ব্যর্থতা। তারেক রহমান 2024 সালের নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে ওনার দলের যারা এনসিপির সাথে যোগাযোগ রাখতেন তাদেরকে বলছিলেন যে তাদেরকে বলো দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে তাহলে তারা অনেক সিট পাবে, না হলে ওরা ভুল করবে, ওদেরকে বোঝাও। তো ওরা তখন চিন্তা করছে কি, আমরা তো জামাতকে বিট দিব, জামাত বলে কিছু আর থাকবে না, জামাতকে বিট দিয়ে আমরা জামাতকে কোঅপ করে নিব, ফলে আমাদের অন্তত 30-40টা তো সিট লাগবে। তো তখনকার যে নেতা ছিল তাদেরকে আমি বারবার বলতাম যে ভাই আপনারা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছেন, জামাত একটা সলিড পার্টি, আমি তার আইডিওলজিকে সমর্থন করি না, কিন্তু তার যে আইডিওলজিটা আছে তার লোকজন ক্লিয়ার যে আমার আইডিওলজি এইটা, কিন্তু আপনার তো কোনো আইডিওলজি নাই, আপনি কি আইডিওলজি দিয়ে আপনি রাজনীতি করতেছেন। তো তখন তারা না এতটাই উচ্চাভিলাষী ছিল এবং এতটাই তারা ধরেন এই বিভিন্ন সিস্টেমের ভিতরে এত বেশি মানে ইনফ্লুয়েন্স করছে, তারা মনে করছে যে এইটাই মনে হয় তাকে প্রিজার্ভ করবে। আনফর্চুনেটলি এটা করে নাই। এবং জামাতের সাথে এখন যে সমস্ত শোনা যাচ্ছে যে 1.5 কোটি টাকা পেলে, এবং আমি আজকেও এক এনসিপি নেতার সাথে, অনেক নেতার সাথে কথা বলছি, আজকে একজনের সাথে কথা বলতেছিলাম, সে বললো যে হ্যাঁ ভাই আমারও তো বলছে যে 1.5 কোটি টাকা দিলে আমি হয়তো করতে পারতাম। তো ধরেন 1.5 কোটি টাকা করে টাকা দিচ্ছে, এই টাকাটা কি প্রক্রিয়ায় আসতেছে, এটা একটা অস্বচ্ছ প্রক্রিয়া দেখেন। আর অন্যদিকে আমরা দেখতেছি তাসনিম যারা, সে বিকাশে টাকা তুলতেছে। তো আপনি একই সঙ্গে দেখেন একটা সামাজিকভাবে আপনি যদি তাসনিম যারাকে, আমি নিজে
যখন এনসিপি টাকা নেওয়া শুরু করলো, ক্রাউড ফান্ডিং শুরু করলো, আমি নিজে টাকা দিছি, আমি খুব কম পয়সা ইনকাম করি, আমার নিজের টাকা থেকে আমি ওদেরকে ডোনেট করছি, না একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগটার সাথে আমি যখনই দেখলাম তাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আসা শুরু করলো এবং সেগুলোর বেসিস আছে যেটা অথেন্টিক, আমি আমার টাকা দেওয়া বন্ধ করে দিছি। আদারওয়াইজ আমি প্রত্যেক মাসে আমি টাকা দিতাম, চাইতাম যে আমি অন্তত আমার কষ্টের টাকা আমি 1,000 টাকা করে হলেও আমার কন্ট্রিবিউশন থাকবে। কিন্তু এনসিপি জামাতের সঙ্গে গেলে এনসিপির লাভের চেয়ে কি ক্ষতি বেশি হবে? দেখেন, লাভ তার একসময় হইতে পারে। ধরেন জামাত ইয়ে করলো, তাকে একটা নেতৃত্ব দিল, আপনি কি মনে করেন জামাত সরকার গঠন করবে, জামাতের আমিরকে রেখে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানাবে, আর সেই জিনিসটা জামাতের লোকজন মেনে নিবে? তাকে বড় যে 2-3টা মিনিস্ট্রি দিতে পারে, যদি জামাত, ধরে নিলাম হাইপোথেটিক্যালি তারা সরকার গঠন করতেছে, তারা বড় জোর 2-3টা মিনিস্ট্রি দিতে পারে আর কিছু পদ পজিশন দিতে পারে, এইখানে ওই লোকটাকে দাও, ওই পজিশনটা দাও। আপনার মনে হয় যে এটা বাস্তবসম্মত? আপনার ভোটের ইকুয়েশনটা আপনি বুঝেন না? আপনি ফেসবুকে 2 লাখ সাবস্ক্রিপশন আর লাইক দিয়ে আপনি কি ফলোয়ার দিয়ে কি আপনি মনে করেন যে বাংলাদেশের ভোটিং সিস্টেমটা এরকম? মাঠে যান না। কিন্তু এখানে ধরেন আমি যতটুকু কথা বলে দেখতে পাচ্ছি যে এনসিপির একটা পক্ষ আছে জামাতের দিকে যাওয়ার পক্ষে সম্মত, আর একটা 3টা পক্ষ পক্ষ হ্যাঁ বিএনপির দিকে যেতে চায়, একটা পক্ষ এনসিপি থাকতে চায়। এনসিপি থাকতে আমি চায়। কিন্তু যে এনসিপি থাকতে চাই ওদের প্রতি শ্রদ্ধাশীল, কারণ আপনি সেটা থাকেন, আপনি তো একটা নতুন প্রোডাক্ট মার্কেট আছে। আমি এটা নিয়ে আমি একটা উদাহরণ দিই যে জামাত হচ্ছে আইফোন, ভাই আমার এই কোয়ালিটি আছে, এটা আমি এক্সপেন্সিভ, আমি এইভাবে এটা করতে হয়, আমার টর্ম এইভাবে আমি করি, আমার এই হচ্ছে আমার ফোন, এবং এটা নিতে গেলে পরে আপনাকে সার্টিফাইড এই জায়গা থেকে নিতে হয়। বিএনপি হলো শাওমির মতো, আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও শাওমি ব্যবহার করার মানুষ থাকে। আর এনসিপি আসছিল নতুন একটা ধরেন ফোন নিয়ে, ইনফিনিক্সের মতো একটা কোনো ব্র্যান্ড নিয়ে, কিন্তু সেই ব্র্যান্ডটা তোকে খাওয়াইতে হবে, ট্রাস্ট করাইতে হবে, তারপরে না সে মার্কেটে আসবে। আপনি যদি সেটা না করতে পারেন, যার সামর্থ্য আছে, যে পয়সাওয়ালা, এডুকেটেড বা খুব রিচ, সে চাইবে ঠিক আছে আমি ধর্মকর্ম করবো, আমি এটা ধর্মীয় দলের দিকে যাব। কিন্তু যে বলবে যে না, আমার এই ফোন দিয়ে শুধুমাত্র আমি ধর্মকর্ম না, কোরআনও এখানে থাকবে, ইউটিউবেও দেখব, কিছু নাচও দেখব, গানও দেখব, সব কিছু আমার থাকবে, এইরকম আমার একটা বড় ফোন দরকার, তাহলে আমি শাওমিটাই নিই, বেশি লংজিভিটি কম হবে, তারপর আমি আবার একটা চেঞ্জ করে নেব। দিস ইজ হাউ থিংস আর মার্কেটিং যে পলিসি, এইটার বাইরে রাজনৈতিক পলিসিটা আসলে খুব সাধারণ মানুষকে ছুঁয়ে যায় না। তারেক রহমান এই জিনিসটা একটা চেঞ্জ আনার চেষ্টা করতেছেন। সেই জিনিসটা কি, তার ফ্যামিলি কার্ড, অন্যান্য ওয়েলফেয়ার ফিচার্স, এইটার বদলে আপনি দেখেন, আমি আইফোনের উদাহরণটা কেন দিলাম এটা বলে দিই, তারপর আমি এনসিপিতে আসতেছি। তার আইফোনটার ব্যাপার হচ্ছে তার একটা নিজস্ব ইকোসিস্টেম আছে। সেই ইকোসিস্টেমটা কি, যে সে ম্যাকে কানেক্টেড হয়, তার আইফোনের ডিভাইস ছাড়া সে খুব একটা কমফোর্টেবল না। এখন যদিও টাইপ সি হয়েছে, তার আগে লাইটনিং ছাড়া চলতো না। আপনি দেখবেন জামাতের মানুষজন ওই ঘুরে ঘুরে তার ইয়েতে যাবে, ইউনিভার্সিটিতে, তার ইবনে সিনাতে যাবে, তার মানারাতে যাবে, তার ফোকাসে যাবে, এর বাইরে সে যাইতে পারে না, তার একটা নিজস্ব ইকোসিস্টেম আছে। কিন্তু তারেক রহমান একটা আইডিয়া নিয়ে আসতেছেন যেটা ডিফারেন্ট। সে বলতেছে যে না, ইট শুড নট বি ফর দ্য পলিটিক্যাল পার্টি, ইট শুড বি ফর দ্য নেশন। সবাই এই কার্ডের আন্ডারে আসবে, রাষ্ট্র যে কার্ডটা করে যাবে সে এই ফ্যাসিলিটিটা ওন করবে। এবং দেখবেন যে ওনার একটা প্রোগ্রামে একজন দলীয় কর্মী বলছে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদেরকে একটা ভাতা দেওয়া উচিত, ওই যে মামলা নিয়ে উনি বলতেছে এটা কোনো দলে, মানে এটা রাষ্ট্রের এই কাজ হওয়া উচিত না, এটা হলে সবার জন্য হইতে হবে। যত মানুষ শেখ হাসিনার আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকেও না একটা কম্পেনসেশনে দিতে হবে, এবং রাষ্ট্র হয়তো গ্র্যাজুয়ালি সেটা করতে পারে। দ্যাটস আ ভেরি গুড আইডিয়া, যে আমি এই মামলা, কিন্তু তার আগে তো আমার মামলাটা বন্ধ করতে হবে, ফেক মামলা এগুলো বন্ধ করে নিয়ে তো আমি শুরু করতে হবে। তো এটা তো গুড আইডিয়া। কিন্তু আপনি যদি এনসিপির কাছে আসেন, সে তার কি নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, যে প্রোডাক্ট দিয়ে মানুষজন তাকে মুগ্ধ হবে, বলবে যে না, শেষে আমি বাংলাদেশ, দিল্লি না ঢাকা, শিবিরও বলে দিল্লি না ঢাকা, ইনকলাব মঞ্চ বলে দিল্লি না ঢাকা, তাহলে দিল্লি না ঢাকা, তাহলে কি বেইজিং না ঢাকা বলে না তো,
ওয়াশিংটন না ঢাকা তো বলে না, মস্কো না ঢাকা এটাও তো বলে না। তার মানে তার পলিটিক্সটা হচ্ছে এন্টি ইন্ডিয়ান পলিটিক্স। এন্টি ইন্ডিয়ান পলিটিক্সের প্রবলেমটা কোথায়? এন্টি ইন্ডিয়ান পলিটিক্সে হচ্ছে যে মৈজু আপনি মালদ্বীপে দেখেন, সে কী করলো, পুরা দিল্লি না ঢাকার মতো করে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ব্যাপক আকারে ফেসবুক টুইটার সবখানে করে সে নির্বাচিত হলো। হয়ে তার কিছুদিন পরে যখন সে ডেটটা সব কিছু ঝামেলায় পড়ে গেল, সে চায়নাতেও গেল, ইন্ডিয়ার সাথে সে সম্পর্ক পুনরায় শুরু করলো। মাঝখান দিয়ে কী হলো? কোনো লাভ নেই। ওই পলিসি যদি আপনি এখানে আনেন, ইট উইল নট ওয়ার্ক, বিকজ আপনি মালদ্বীপের মতো একটা স্ট্র্যাটেজিক লোকেশনে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মালদ্বীপের যে মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটার সাথে বাংলাদেশের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এক না। কিন্তু আপনি ভারতের কথা বলছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের বা ঢাকার যে উত্তেজনাকর সম্পর্ক, এর পেছনে শুধুমাত্র কি শেখ হাসিনাই দায়ী, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে রাজনৈতিক নেতাদের কিছু উস্কানিমূলক বক্তব্যের পেছনে দায়ী আছে? শেখ হাসিনা ভারতকে আসলে বোকা বানাইছে। শেখ হাসিনা 2013-14 সাল পর্যন্ত ভারতের পক্ষে ছিল। সে বুঝতে পারছে যে লং টার্মের জন্য ভারত তার জন্য সুইটেবল না। সে মুখে মুখে পাবলিকলি সবসময় ভারত ভারত করতো এবং বলতো স্বামী স্ত্রী রিলেশন, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, আর গোপনে সে চায়নার সাথে পরকীয়া করত। ঠিক আছে? এবং চায়নাকে সে প্রমাণ করার জন্য দেখবেন যে শেখ মুজিবের চায়না ভিজিট নিয়ে বই আছে, চায়না প্রীতি আছে, এবং আপনি ভালো করে মনে করে দেখবেন হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু অ্যাকর্ডেড রিসেপশন টু শেখ হাসিনা। 2018 সালের ওই রকম একটা ফার্সিক্যাল ইলেকশন, মিডনাইট ইলেকশন যেটাকে বলা হয়, যেখানে রাত্রেবেলায় যুবলীগ আওয়ামী লীগের লোকজন যে ভোট কাটছে পুলিশের উপস্থিতিতে, গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে, এবং সেই মানুষগুলো আমাদেরকে পরবর্তীতে বলছে, সেই ভোটে পরে প্রথম আমি নিজে চোখে দেখেছি গণভবনে চাইনিজ ফ্ল্যাগ নিয়ে উঠতে উঠতে গেছিল চাইনিজ অ্যাম্বাসেডর ফুল টুল বুকে নিয়ে। এখন দেখেন এই যে শিফটটা হয়েছে, ইন্ডিয়া কিন্তু এটা ভালো বুঝতে পারে। ইন্ডিয়া বুঝতে তার অনেক সময় লাগছে। বাই দ্য টাইম সে বুঝছে, ততদিন শেখ হাসিনা সে ব্যালেন্স করার চেষ্টা করতেছে যে ভাই আমি তোমার সাথেও আছি, তোমার সাথেও আছি। কিন্তু এইটা আমি সবসময় বলি যে এই রিলেশনগুলো কখনো লং টার্ম সাস্টেইনেবল না। আপনাকে একজনকে না একজনকে বেছে নিতে হয়। তা এটা আমি সবসময় বলি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা পরিণতি হইতে হয় এটা খুবই মানে অবজেকশনাল টাইম কাইন্ড অফ, বাট ফরেন পলিসিটা চলে এইভাবেই। ফরেন পলিসিতে যে এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার্স, এইটা আপনাকে কারো না কারোর সঙ্গে একটা পরিবারকে আপনাকে বেছে নিতে হয়। সো আপনি কোনো একটা পরিবারকে নিয়ে, আর না হলে সবার সাথে একটা ইকুয়াল ফুটিংয়ে থাকতে হয়। তো ওইটা শেখ হাসিনা আর করতে পারে নাই। তো ওইটার যে রেশ বাংলাদেশে এটা আছে, এবং ওই রেশটাকে বাংলাদেশে ইচ্ছা করে আমার কাছে মনে হয়েছে জামাত তার নির্বাচনী ম্যান্ডেট হিসেবে দাঁড় করাইছে। এবং সে তার যে সমর্থিত মানুষগুলো ফেসবুকে বা ধরেন ডাকসুর যে সমস্ত সমাজ কল্যাণ সমাজসেবা যে নেতাগুলো আছে, মোসাদ্দেক বা জুবায়েরের মতো যারা মবস্টার আমি বলি তাদেরকে, তারা যে আছে, তাদের যে অ্যাক্টিভিটিস যে আছে, তা দিয়ে তারা বলে যে দিল্লির ইন্ডিয়ান হাইকমিশনের ইট এখান থেকে তারা খুলে নিয়ে যাবে। তারা ডেইলি স্টার, প্রথম আলোকে আক্রমণ করার জন্য ন্যায্যতা মতামত তৈরি করে। আবার একই সঙ্গে তাদের যে আমির অর্থাৎ শফিকুর রহমান, উনি এদের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নেন, দিল্লির বিরুদ্ধে এক ধরনের অবস্থান নেন। এই যে একটা হিপোক্রেসি, এইটা পলিটিক্সের দেখে দীর্ঘমেয়াদে, কিন্তু ভয় হচ্ছে যে মানুষগুলো আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ থেকে জামাতকে দীর্ঘমেয়াদে দেখতে চায়, তারা তো একসময় বিট্রেড হবে। তাদের যে ধর্ম প্রচারণা, সেইটার সাথে মওদুদিবাদের যে সম্পর্ক আছে, সেইটা তো দেওবন্দিরা গ্রহণ করে নাই। সেখানে তো আরও সংকট আছে। সেইখানে যদি আপনি আরও এইভাবে দিল্লিকে এনিমি করেন, আপনি দেখেন পাকিস্তানের ক্ষেত্রে কি হয়েছে। পাকিস্তান যখন আফগানিস্তান ইউএসএর থেকে সরে গেল, ইউএসএ যখন আফগানিস্তান থেকে সরে গেল, তখন কি হলো? তখন পাকিস্তান ওইখানে গিয়ে দাদাগিরি শুরু করে দিল। ঠিক 71-এ ভারত যেরকম বাংলাদেশে একটা দাদাগিরি শুরু করছিল, ওইটা কিন্তু আফগান পাপলরা পছন্দ করে নাই। আফগানরা বলছে যে ভাই তুমি মিডিয়েট করছো আমেরিকার সাথে উইথড্রলের জন্য কাতারে বসে, কিন্তু তুমি আমার ইন্টারনাল বিষয়ে কিন্তু বেশি নাক গলায়ও না। তো ওই কাজটা 71-এর পরে
ইন্ডিয়াও করতে চাইছিল, ফলে আমাদের একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করছে এবং সেটা ইয়ের সময় শেখ হাসিনার সময় আরও বাড়ছে। আমাদের ভবিষ্যতে কাজ হবে যে ভাই ওয়ার্ল্ড ইকোনমি এখন আর এই ধরনের হেট্রেড দিয়ে চলে না। বাংলাদেশের রিলেশন ভারতের সাথে কানাডা ইউএসের মতো হইতে পারে, কিন্তু কানাডা ভেনেজুয়েলা হইলে আমেরিকা ভেনেজুয়েলা হইলে আমরা উইখানে এফোর্ড, কারণ আমরা তো একটা কমিউনিস্ট কান্ট্রি না, একটা রেজিমেন্টেড ফোর্স না, আমাদের তো বিভিন্ন ধরনের মত রয়েছে, আমরা কিউবা না। সো আমাদের জন্য আসলে এটা খুব একটা ভালো বয়ে আনবে না। এবং এই ডাইনামিক্সটা আমার ধারণা জামাত যে লঙ্গার টাইমে যখন এটা করবে এবং তারপরে যখন সে এই ফল লাইনগুলোতে এসে পড়বে, তখন একটা পলিটিক্যাল সিরিয়াস ক্লিভেজ তৈরি হবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যে জম্বি জেনারেশন তারা বুঝতে পারতেছে না। একটু আমরা শেষের দিকে চলে এসেছি। শরীফ ওসমান হাদিকে হত্যার করার প্রায় 2 সপ্তাহ পার হয়ে গেল, এখনও পর্যন্ত মূল আসামি গ্রেফতার করা যায়নি এবং এটি নিয়ে কথা আছে। জুলকারনাইন শাহের বলছিলেন তিনি দেশের বাইরে ভারতে পালিয়ে গেছে, আবার সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত পালিয়ে গেছেন কি গেছেন না, দেশে আছেন কিনা এটিও স্পষ্ট করা হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার কি আসলে হবে? শরীফ ওসমান হাদির যদি আপনি উইকিপিডিয়াটাই পড়েন, দেখবেন যে তার অনেক স্তুতি আছে, তার অনেক প্রশংসা আছে, কিন্তু একটা ক্রিটিসিজম আছে। 16 জুলাইয়ের পরবর্তীতে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, এটাতে আমি মর্মাহত হয়েছিলাম যে একজন জুলাই অভ্যুত্থানের কর্মী হোক, নেতা হোক, উনি যে বক্তব্য দিয়েছিলেন গোপালগঞ্জ নিয়ে, সেটাতে আমি মনক্ষুণ্ণ হয়েছিলাম। এবং পরবর্তীতে উনি আরও অনেক বক্তব্য দিয়েছেন বা করেছেন, সেগুলো অনেক কিছু আমাকে হার্ট করছে। কিন্তু তার উপরে যে নির্যাতন, মানে তার উপরে যে অন্যায়টা হয়েছে, তার উপরে যে বর্বরতা হয়েছে, সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। এবং তার অনেক বয়ান আমি তার আগেই শুনেছি, শুনে ওনাকে বোঝার চেষ্টা করেছিলাম যে উনি কতটুকু ক্রেডিবল একটা ফেস। কারণ আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে ফেসগুলো এসেছে, তাদের অনেকের বয়ান ছিল বেসিক্যালি প্যারোটিং, কেউ শিখাই দিচ্ছে, সেই বক্তব্যগুলো বলছে। আমি শুধু বোঝার চেষ্টা করছিলাম যে হাদি যে কাজটা করছে এটা কতটুকু অথেন্টিক। বাংলাদেশের সবচেয়ে বড় মানে অন্যতম বড় সংকট হচ্ছে যে সে তার নিজের নেতাকে দেখতে চায় যে জনগণের হয়ে উঠবে, এই কারণে হাদি পপুলার। হাদিকে হত্যা করার পরে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো তদন্তের স্বার্থে আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি এটা মানে খুবই কনফিডেন্স নিয়ে বলতে পারি, যদি সত্যিকার অর্থে হাদির ঘটনার পরে, হত্যার পরে যদি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হতো, তাহলে আসামিকে অতি দ্রুততার সহিত গ্রেপ্তার করা সম্ভব ছিল। সেটা করা হয়নি এবং এর পরিচয়টা নিশ্চিত হতে সময় লেগেছে প্রায় 7 থেকে 8 ঘন্টা। তার পরিচয় নিশ্চিত হয়েছে যে সময়, তার 2 ঘন্টার মধ্যে সে ইন্ডিয়াতে ঢুকেছে। আচ্ছা। এবং সে যখন ইন্ডিয়াতে ঢুকেছে, এই ফয়সাল নামের যে ছেলেটি যার কথা বলা হচ্ছে সন্দেহভাজন, তার পরবর্তী সময়ে এখন সরকার তো বলবে যে ভাই সে পালিয়ে গেছে কিনা, আমরা তো জানি, কারণ সরকারের হাতে তো সে নাই। আমরা অতীতেও দেখেছি যে যখন বর্ডারের আশেপাশে কেউ এরকম পালিয়ে গেছে, আপনার মনে আছে, আমরা খুব আলোচিত ঘটনা, যে ছেলেটাকে পিটিএ মেরেছিল, দুবাই থেকে তার একজনকে নিয়ে আসা হলো এবং আর একজন পুলিশ অফিসার এখান থেকে কাস্টোডিয়াল টর্চার করে ভারতে পালিয়ে গিয়েছিল, আপনার মনে আছে ঘটনাটি? সিলেটের আচ্ছা আচ্ছা, বুঝছি, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, সেই ঘটনায় খাসিয়াদের হেল্প নিয়ে বাংলাদেশ কোনো ওই যে প্রোটোকল, এক্সট্রাডিশন এইগুলোর বাইরে একদম জনগণের সম্মতিতে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছিল। ঠিক আছে, তাকে নিয়ে আসছে, তাকে কাস্টোডিয়াল টর্চারের যে মামলায়, সেই মামলায় তাকে নিয়ে আসা মানে প্রসিকিউট করা হয়েছে এবং পরবর্তীতে তার বিচারও হয়েছে। আমার ধারণা যে সরকার এখন ওই প্রক্রিয়ার ভিতরে আছে যে আচ্ছা ঠিক আছে, গেছো, পালাই গেছো, তুমি কোন জায়গাটায় আসো। কারণ ত্রিপুরা হইলে একটা ভয় ছিল, ত্রিপুরা থেকে পার হইলেই প্লেনে করে ইউ ক্যান গো টু দিল্লি, এনিওয়্যার এলস, অ্যান্ড ওইখান থেকে যদি পাসপোর্ট বা ভিসা থাকে তাহলে ইউ ক্যান গো এভরিওয়্যার। কিন্তু যেহেতু সে ওইখানে যায় নাই, ফলে আমাদের জন্য সুবিধা হচ্ছে যদি আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ সে হালুয়াঘাটের ওই পাশের বর্ডারে আছে এবং
তার রেডিয়াসের মধ্যে আছে যে সে পালাই যাবে না, তাহলে আমার এখানে হ্যান্ড ওভার হওয়া সম্ভব। এবং সেটা আমার মনে হয় যে এইটা করলে দুই দেশের সরকারেরই সুবিধা। কারণ আমি যদি বেঁচে থাকি, আমার একটা মানে বলতে পারেন এই মুহূর্তে একটা প্রধান প্রায়োরিটি, সেটা হচ্ছে যে হাদি হত্যার বিচারের শেষ পর্যন্ত আমি দেখে যেতে চাই। এটা বলতে পারেন যে আমি এইটুকুর জন্য হলে বেঁচে থাকতে চাই এই মুহূর্ত পর্যন্ত। কারণ এইরকম একটা বর্বর এরকম ঘটনা বাংলাদেশে যে তার দ্বিতীয়ত না হয়। কারণ বাংলাদেশের যত নেতৃত্ব আসে, এটা কেন গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলি, এই জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে যত নেতৃত্ব আসে তারা সবসময় এলিট প্রাধান্য আসে। সব এলিট পান বিদেশ থেকে পড়ে আসছে, এইটা করছে সেইটা করছে, বাপ আগে ছিল লুটেরা, ধরেন ঋণ খেলাপি, ব্যাংক লুট করছে, তাদের সন্তানরা এসে বাংলাদেশে রাজনীতি করতেছে, প্যারাডো হাঁকায় যায়। আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের সন্তানরা রাজনীতি করার সুযোগ পায় খুব কম। এই সন্তানদেরকে যদি আপনি এই সুযোগটা না দেন, তাকে যদি হত্যা করে দেন তার মানে কল্পনা শুরু হওয়ার আগেই, তাহলে যে অন্যায্য সমাজ ব্যবস্থা তৈরি হবে সেটা যাতে না হয়, এই কারণে আমি এই হত্যার বিচার চাই। এবং এই বিচারটা হতেই হবে, সুষ্ঠু তদন্ত হইতে হবে, যেটা হচ্ছে কি না আমি এখনও যথেষ্ট সন্দিহান। এবং অবশ্যই এর সুষ্ঠু বিচার, বিশ্বাসযোগ্য বিচার হতে হবে। এবং যদি না হয়, আপনি মনে রাখবেন যে এটা যদি না হয়, সে যে কোনো পলিটিক্যাল ডামাডোলে যদি এটা না হয় এবং এটা যদি পলিটিসাইজেশন হয়, আপনি ভাববেন যে বাংলাদেশের রাজনীতির জন্য একটা কালো মেঘ ছায়া করে বেড়াবে। কিন্তু আপনি বলছিলেন যে যদি সহযোগিতা করা হতো তাহলে আসামিরা গ্রেফতার হতেন। কারা অসহযোগিতা করলো তাহলে? আমি এই মুহূর্তে যেহেতু এটা ইনভেস্টিগেট করছি, আমি এই মুহূর্তে আপনাকে এক্স্যাক্ট নাম বা এগুলো বলছি না। কিন্তু আপনাকে এতটুকু বলি, আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে বলছি, ঘটনার পরপরই যে মানুষগুলো তাদের সাথে ছিল, যে প্রক্রিয়াতে ছিল, তার মধ্য দিয়ে যদি তারা জানতো যে এই ব্যক্তিগুলো কারা, এই ব্যক্তিটা কে, কারা শ্যুট করেছে, এবং তাদের সঙ্গে 4 তারিখ 5 তারিখ 9 তারিখ তাদের অফিসে গিয়েছে, তারা পরিচয় করিয়ে দিচ্ছে, পরিচয় হচ্ছে, হাদির পাশে বসছে এবং কি কথা বলছে সব কিছু ক্লিয়ার, সেই মানুষগুলো যদি বলে যে আমরা তাকে চিনতে পারছি না বা চিনি না, এবং তার পরিচয়টা তাকে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দিচ্ছে না, তখন এটা আমাদের কাছে সন্দেহ সৃষ্টি করে যে আসলে তারা সহযোগিতা করেছে কিনা। এবং আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, যদি ওই সময় তারা চিনে বলতো যে হ্যাঁ এই মানুষটাকে আমরা দেখেছি, তার নাম অমুক বা তমুক, তাহলে এটা খুব ইজি হতো এবং 2 ঘন্টার ভিতরে তার আইডেন্টিফাই। এবং আপনাকে আমি বলি যে তার এই ফয়সালকে আইডেন্টিফাই করা হয়েছে 9:40 মিনিটে। এবং সে বাংলাদেশের সীমান্ত থেকে অন্য সীমান্তে চলে গেছে, ভারতীয় সীমান্তে ঢুকেছে 9:40 মিনিট বলতে রাত 9:40 মিনিট, ওই 12 তারিখ ডিসেম্বরের 12 তারিখ 9:40 মিনিটে। এবং সে বর্ডার ক্রস করেছে রাত 11টার সময়। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে, এই দীর্ঘ সময় তারা আইডেন্টিফাই করতে সিআইডি, প্রত্যেকটা সংস্থা, সিডিআর দেখে, ক্রিমিনাল রেকর্ড দেখে, আদাবর অন্যান্য সব কিছু দেখে তারপরে যাচাই করে তারা এটা নিশ্চিত করছে ইন্ডিপেন্ডেন্টলি। কিন্তু যদি সহযোগিতা পেত, তারা যদি 1 ঘন্টার মধ্যে এই আইডেন্টিটিটা করতো, তাহলে আমাদের ইতিহাসটা আজকের এই ঘটনাটা আমরা ডিফারেন্ট ওয়েতে জানতাম। এবং ফয়সালের যে ক্যারেক্টার, এই ফয়সালকে আমরা ভিন্নভাবে জানতাম। তো এই জিনিসগুলো আমরা এখনও তদন্ত যেহেতু রয়েছে, আমি এগুলো বিস্তারিত বলতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি এটা তদন্ত হয় এবং যেগুলো বিশ্বাসযোগ্য এবং মানুষের কাছে প্রকাশ করার যোগ্য, জনগণের তো সব জানতে হবে না, রাষ্ট্রের প্রয়োজনে যতটুকু প্রকাশ করা সম্ভব সেটুকু যদি প্রকাশ করা হয়, আমি মনে করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব এবং সেই তদন্তের মধ্য দিয়ে ইনসাফ কায়েমটা বাংলাদেশে সম্ভব। এবং আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এইটা নিয়ে লাশের রাজনীতি না করে ইনসাফের রাজনীতি করা উচিত। এবং সেটা যদি না হয়, আপনি নিশ্চিত থাকবেন বাংলাদেশে একটা ভুতুড়ে পরিস্থিতি সৃষ্টি হবে এই লাশ নিয়ে। জি, আমরাও চাই শহীদ ওসমান হাদির বিচার হোক, হত্যাকারীদের বিচার হোক এবং সুষ্ঠু একটা তদন্ত হোক। রমি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিলেন আজকে। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি সময়ের আলাপ থেকে।